ভজনের কুকীর্তির কথা ফোনে অগ্নিজিৎকে জানিয়ে দিচ্ছে গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতাকে ফোন করেছে জাগৃতি। গীতাকে ধন্যবাদ দেবে বলে ফোন করেছিল। স্বস্তিককে এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে গীতা, কিন্তু তবুও কোথাও যেন একটা আটকে গেল জাগৃতি। ফোন করেও কথা বলতে পারলো না, ফোন কেটে দিল। তখনই মেহেক বলে, কি হলো মাম্মি, তুমি ফোন কেটে দিলে কেন? জাগৃতি বলে, পারবো না, গীতাকে ধন্যবাদ দিতে আমি পারবো না। যতই হোক অগ্নিজিৎ মুখার্জি আমার স্বামী, আর আমার উচিত স্বামীর পাশে থাকা। আমি গীতাকে কোনোভাবেই ধন্যবাদ জানাবো না বলেই ফোন কেটে দিয়েছে। মেহেকের আর কিছু বলার থাকে না। অন্যদিকে কৃপানের কাছে চলে গেছে গীতা। কৃপান তখন বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? গীতা বলে, তোমাকে দেখতে এলাম বাবু সোনা। শোন, তুই যেই কুকর্ম করেছিস তার সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে। বিধান ধরা পড়ে সমস্ত স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। তুই চাইলেও আর কিছু করতে পারবি না, তোকে আর কিছু করতে দেওয়া হবে না, বুঝতে পেরেছিস? কৃপান তখন বলে, তাই নাকি? কিচ্ছু করতে পারবে না তুমি, তার আগেই তোমাকে আর ওই সাত্বিক মুখার্জিকে ফাঁসিয়ে দেওয়া হবে। গীতা তখন বলে, অত সহজ না, লটা আমি বেশ ভালোই জানি, আর ল জানি বলেই আজকে আমি এখানে আর তুই ওখানে। তোরা যতই প্ল্যান করিস না কেন, সত্যের জয় সবসময় হয়ে এসেছে, আর এখনও সত্যের জয়ই হবে। আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস। এর মধ্যেই কৃপান বলে, বাড়াবাড়ি করছো, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। আজ তোমার জন্যই আমি এই লকআপে রয়েছি। গীতা বলে, কুকীর্তি করেছিস, লকআপে থাকবি না তো আর কোথায় থাকবি বল? তোর এই জায়গা তো লকআপেই হবে, তাই না? তখনই কৃপান বলে, আমি তো এখান থেকে বেরোবই, আর তুমি যাতে এই গড়াদের পিছনে আসতে পারো সেই ব্যবস্থাই আমি করব। গীতা বলে, স্বস্তিক মুখার্জি সুস্থ হবে, স্বস্তিক মুখার্জি সুস্থ হবে, আর সাত্বিক মুখার্জি আর গীতা দুজনে ছাড়া পেয়ে যাবে। তুই আর ওই তোর ভজন চাইলেও কিছু করতে পারবি না। এই বলেই গীতা চলে যায়। তখনই কৃপান এটা মনে মনে স্বীকার করে যে মেয়েটার হেব্বি বুদ্ধি আছে, আর তার জন্যই বারবার যত প্ল্যানই করি না কেন ঠিক প্ল্যানটা ভেস্তে যায়। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি ভজনের সাথে কথা বলতে থাকে। অগ্নিজিৎ মুখার্জি বলে, শুনলাম স্বস্তিককে নাকি কারা তুলে নিয়ে গেছিল। হ্যাঁ, কি করে এটা হলো? কি করে হলো ওটা? গীতা না থাকলে আমার ছেলেকে নাকি বাঁচানো যেত না। আমি সবটা শুনেছি ভজন। ভজন তখন বলে, না না স্যার, এসব নিয়ে আপনি মাথা ঘামাবেন না, এটা পুরোটাই হলো একটা পরিকল্পনা। আসলে গীতার শুরুতেই তো বদনাম হয়েছে, তাই সেই বদনাম ঘোচাতে এখন এই সমস্ত প্ল্যান করেছে। ওর কথা আপনি এত ভাববেন না স্যার। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার কোথাও একটা ভুল হচ্ছে না তো ভজন? ভজন তখন বলে, কোথায় ভুল হবে স্যার? আপনি একদম ঠিক আছেন, আপনি যে ঠিক রয়েছেন আপনি নিজেও জানেন সেটা। অগ্নিজিৎ মুখার্জি বলে, পরের দিন কোর্টে আবার হিয়ারিং আছে। সব থেকে বড় সত্যি হলো সাত্বিক আর গীতা দুজন মিলে আমার ছোট ছেলেকে মারতে চেয়েছে, তাই ওদেরকে কোনোদিন ক্ষমা করা হবে না, কোনোদিন না। কিন্তু গীতা আমার ছেলেকে বাঁচিয়েছে, এটাই আমার কাছে একটু অবাক লাগছে। যদি গীতা স্বস্তিককে বাঁচালোই, তাহলে স্বস্তিককে মারতে চাইলো কেন? এরপর ভজন বলে, স্যার পুরোটাই একটা আই ওয়াশ, এছাড়া আর কিছুই না। আমি বলছি এটাই সত্যি স্যার। তখনই চলে এসেছে গিনি আর বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা কি এত সহজে বোঝা যাবে? অগ্নিজিৎ মুখার্জি বলে, গিনি তুমি এখানে? গিনি বলে, কি করব বাবা, আমি যে আর বুঝতে পারছি না আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। সব দিক থেকে নিজেকে কেমন যেন অপরাধী বলে মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আমি চাইলেও কিছু করতে পারছি না। অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমাকে কিছু করতে হবে না, যা করার করব তো আমি ওই সাত্বিককে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি। গীতা বলে, সাত্বিককে আমি খুব ভালোবাসি জানেন তো বাবা। ও অপরাধ করেছে শুনে আমার খুব রাগই হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু আমি শুধু এটুকু ভাবছি, দাদা হয়ে ভাইয়ের ক্ষতি কিভাবে করতে পারলো। অগ্নিজিৎ মুখার্জি বলে, এটা একটা নোংরা প্রেমের কাহিনী, আর কি বলবো। ভজন বলে, একদম ঠিক বলেছেন স্যার, এটা একটা ত্রিকোণ প্রেমের কাহিনী, আর তার জন্যই এই সমস্ত যত ঝামেলা। সাত্বিক মুখার্জি আর গীতা মিলে যেই কুকীর্তি করেছে তাদের শাস্তি তো পেতেই হবে, তাই না স্যার? এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে গীতা, আর অগ্নিজিৎ মুখার্জি বলে, ফোন করেছো কেন? হ্যাঁ, ফোন করেছো কেন? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি এই বাড়ির কেউ হও না। গীতা বলে, আরে আরে ঠিক আছে, এত উত্তেজিত হওয়ার মতন কিছু হয়নি, আপনি তো অনেক কিছুই জানেন না। আজকাল আপনার পেছন থেকেও ছুরি মারার লোক কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, এসব তুমি কি বলছো? গীতা তখন বলে, কোনো ভুল কিছু বলেছি বলে তো মনে হচ্ছে না, যা বলেছি একদম ঠিক বলেছি। আজ স্বস্তিক বাবুর অনেক বড় বিপদ হতে পারত, সেটা কি জানেন?
আজকে স্বস্তিক বাবু মারাও যেতে পারত। আমি যদি সঠিক সময় না যেতাম তাহলে স্বস্তিক বাবুর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যেত। অগ্নিজিৎ মুখার্জি বলে, এটাও তো তোমার একটা প্ল্যান, তাছাড়া আর কী বা হবে? আমি জানি এটা তোমার একটা নোংরা প্ল্যান। গীতা তখন বলে, আমি কোনো নোংরা প্ল্যান করিনি। নোংরা প্ল্যান যদি করে থাকে তাহলে সেটা করেছে ওই ভজন মিত্তির, আর সেটা আমি সবার সামনে প্রমাণ করে দেব। কিরণকান্তি ব্যানার্জি, ওই কৃপান ব্যানার্জির মতো লোকেরা, তারা প্ল্যান করতে জানে, তারা নোংরা প্ল্যান করতে জানে, বুঝেছেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? গীতা তখন বলে, কেন? আমি যেটা বলছি সেটা তো বাংলাতেই বলছি, আর আমি যতদূর জানি আপনি বাংলাটা ভালোই বোঝেন, অসুবিধা কি হচ্ছে? অগ্নিজিৎ মুখার্জি বলে, শোনো, কোর্টে তোমাদের মুখোশ আমি খুলে দেব, কিছু করে তোমরা আটকাতে পারবে না। এর মধ্যেই গীতা বলে, আমরা কিছু করলে তারপর তো আমাদের মুখোশ খুলবেন। সাত্বিক মুখার্জি আপনার ছেলে, আর আপনি আপনার ছেলেকে চিনতে পারছেন না? আপনার ছেলে কি করতে পারে আর কি পারে না সেটা আপনি জানেন না? আমি সত্যি কথা বলছি, সাত্বিক মুখার্জি নিরীহ একজন ছেলে, সে ভালোবাসতেই পারে কাউকে, কিন্তু সে কোনো অন্যায় করেনি। আর সব থেকে বড় কথা, তার স্ত্রী গিনি মুখার্জির তো সাত্বিক মুখার্জিকে চেনার কথা, তাই না? এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই গিনি বলে, কি বললো গীতা? বাবা চুপ করে আছেন কেন, বলুন। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ও এটাই বলল যে তোমার তো তোমার স্বামীকে ভালো করে চেনা উচিত, তুমি কেন তোমার স্বামীকে চিনতে পারছো না? তোমার তো স্বামীর উপরে ভরসা রাখা উচিত, তাই না গিনি? এরপর গিনি আর কিছু বলতে পারছে না। ঘর থেকে সবাই বেরিয়ে গেলে গিনি ফোন করেছে সাত্বিককে আর বলে, সাত্বিক তুমি কোথায় রয়েছো? সাত্বিক বলে, আমি তোমার বাড়িতেই রয়েছি গিনি, আর কোথায় বা যাবো বলো? এটা তো আমার শ্বশুর বাড়ি। গিনি তুমি তুমি এখনো আমাকে ভুল বুঝছো কিন্তু। গিনি বলে, একটা কথার উত্তর দাও তো, তুমি কি এখনো গীতাকে ভালোবাসো, হ্যাঁ কি না? তখন সাত্বিক বলে, হ্যাঁ আমি ওকে এখনো ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা যে কখন শ্রদ্ধায় রূপান্তরিত হয়েছে সেটা আমি বুঝতে পারিনি। ওকে আমি সত্যি ভালোবাসি আর শ্রদ্ধা করি, ও সত্যি খুব ভালো মেয়ে গিনি, তুমি তোমার নিজের বোনকে এখনো চিনতে পারলে না। এর মধ্যে গিনি আর কোনো কথা শুনতে চায় না। তখনই চলে এসেছে গীতা আর বলে, একটা মেয়ে আপনার ভালোবাসা পাওয়ার জন্য রীতিমতো ছটফট করছে, আপনি যান গীতাকে ভালোবাসুন, জড়িয়ে ধরে বলুন যে তাকে আপনি ভালোবাসেন। হ্যাঁ, এটা আপনাকে করতে হবে সাত্বিক মুখার্জি। সাত্বিক চুপ করে রয়েছে, আর কিছু বলতে পারে না। এদিকে অগ্নিজিৎ মুখার্জি চলে গেছে স্বস্তিকের কাছে। স্বস্তিক হসপিটালের বেডে শুয়ে রয়েছে। এটা দেখে অগ্নিজিৎ মুখার্জি যথেষ্ট ভেঙে পড়ে আর বলে, তুই ওঠ না বাবা, তোকে যে উঠতেই হবে, ওঠ না বাবা, একবার ওঠ, একবার বাবা বলে ডাক। তোর এই অবস্থা যে করেছে না, তাদেরকে আমি শাস্তি দেব, তারা শাস্তি পাবে, এরপর তারা কঠিন থেকে কঠিনতর শাস্তি পাবে, আর তুই সুস্থ হয়ে যাবি। আর তুই সুস্থ হতেই কাব্রিয়ার সাথে আমি তোর বিয়ে দেবো। এর মধ্যেই চলে এসেছে গীতা এসে ঠাকুরের ফুল ছুঁয়ে দিয়ে বলে, স্বস্তিক বাবু সুস্থ হবে, আর তারপরে আমি স্বস্তিক বাবুকে কোর্টে নিয়ে গিয়ে স্টেটমেন্ট দেওয়াবো। অগ্নিজিৎ মুখার্জি বলে, এই তুমি এসব কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না তুমি এসব। গীতা বলে, আমি কি করব আর কি করব না সেটা নিশ্চয়ই আপনাকে বলে করব না, আমার স্বামীর জন্য আমি সব কিছু করতে পারি। অগ্নিজিৎ মুখার্জি পুরো চুপ হয়ে গেছে।